সকালে বাসা থেকে 11টায় বের হয়। 11টায় বের হয়ে সে বাইকেলের উদ্দেশ্যে যায় এবং আমি একটা হসপিটালে জব করি। হসপিটালে জব করার আমি তখন ডিউটিরত অবস্থায় ছিলাম। 5ই আগস্ট 11টা থেকে 11:30টার মধ্যে থেকে যখন গুলি ফোটারোকে আমাদের হসপিটালে আসা শুরু করছে, তখন থেকে আমি আমার ছেলেকে বারবার ফোন দিচ্ছিলাম। আমি আমার ছেলেকে বলতেছিলাম, বাবা তুমি বাসায় ফিরে আসো, এখানে অনেকগুলি বিদ্রোহী আসছে, তুমি বাসায় আসো। সে আমাকে বলতেছিল, আম্মু তুমি কি পাগল হয়ে গেছো আম্মু, আমি কি তোমার একাই সন্তান? আমার রাস্তায় যে ছেলে মেয়ে আছে তারা কি তোমার সন্তান মনে হয় না? আমি আবার ফোন দিচ্ছি, বাবা তুমি বাসায় ফিরে আসো, তুমি আমার একটা মাত্র সন্তান, তুমি বাসায় ফিরে আসো। সে আমাকে বলল, আম্মু গো আমার সামনে 4-4টা লাশ, একজন আহত, তুমি মা হিসেবে আমার কেন বাসায় রাখো আম্মু? তুমি স্বার্থপর মায়ের মতো কেন রাখো? আমি আমার ছেলেকে বলতে দিতে পারি নাই যে মায়ের হাতে কথা আসতো না, আমি ছেলে আনার ব্যথা আমি বুঝি। আমার ছেলে হারিয়ে গেছে সেটা আমি ভালো বুঝি। এই সরকার যে শুরু করছে ছেলেদের মারছে, আমি এতেই তীব্র জানাই। আমার সন্তান, আমি আবার ফোন দিচ্ছি, বাবা গুলি ভিতরে গেলে আরো বেশি হচ্ছে, এখানে আমাদের হসপিটালে অলরেডি ডেড বডি আসা শুরু হয়েছে। বাবা তুমি ওখানে থেকো না, তুমি জাহাঙ্গীরনগরে চলে যাও, ওখানে কোনো সংঘর্ষ হয় না। এটা আমার মা হিসেবে আমার ছেলের কাছে আবেদন ছিল, কিন্তু আমার ছেলে আমার আবেদনকে প্রত্যাখ্যান করে সে আমাকে বলছে, আম্মু বাইবেলে সংঘর্ষ হচ্ছে, আম্মু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো সংঘর্ষ হয় না, ওখানে অনেক স্টুডেন্ট আছে, কিন্তু এদের সাহায্যের প্রয়োজন। আমি এদের সাহায্য না করে আমি কি করে বাসায় ফিরবো আম্মু? তুমি কেন স্বার্থপরের মতো কথা বলো? সে আবার ফোন কেটে দিচ্ছে। আমি আবার আধা ঘন্টা পর ফোন দিচ্ছি, বাবা তুমি বাসায় আসো, বাবা তোমার একটা মেয়ে আছে, তুমি তার মুখের দিক তাকায় বাসায় আসো, তুমি আমার একটা মাত্র সন্তান, তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তুমি বাসায় ফিরে আসো বাবা। সে তখন আমাকে বলে, আম্মু গো তোমার এক সন্তান যদি মারা যায় তোমার মধ্যে 1000 সন্তান থাকবে, তুমি আমার চিন্তা করো না আম্মু, তুমি এক সন্তানের চিন্তা করো না, এখানে অনেক সন্তান আছে, তার বাবা মাও কাঁদবে, শুধু তুমি একা মা কাঁদবে না। আমি যদি বেঁচে থাকি অবস্থা এক সময় ঘরে দিতে পারে মা, এক সময় কাঁদবে না, তুমি এক মা কাঁদলেই চলবে। সে আমার ফোন কেটে দিয়ে আমার প্রতি বিরক্ত অনুভব করতেছিল, তুমি আম্মু কেন বারবার ফোন দাও? আমি আবার ফোন দিচ্ছি, বাবা তুমি বাসায় আসো, বাবা দুপুর হয়ে গেছে, তুমি বাসায় আসো, ভাতটা খেয়ে তারপর যাইও। সে বলছে, আম্মু তুমি আমার চিন্তা করো না আম্মু, আমি আমি যদি শহীদ হই আম্মু আমার আইডি কার্ডটা দেখে তুমি আমার লাশটা বুঝে নিয়ে যাইও, কিন্তু আমার ছেলে ফেরত আর আসেনি। ওর বন্ধু হাত ধরে টানাটানি করছে, চল চল পুলিশ গুলি দিচ্ছে, আমরা পালিয়ে যাই। তখন সে বলছে, তোমার পালালে পালাই, যুদ্ধের ময়দান থেকে আমি পালাবো না, হয় শহীদ হবো না বিজয়ের পতাকা হাতে নিয়ে বাসায় ফিরবো। আমার ছেলেরা বিজয়ের পতাকা নিয়ে আর বাসায় ফেরা হয় নাই, সে শহীদ হয়ে আমার কাছে ফিরেছে। যাই হোক আমিও শহীদ হয়েছে ভালো কথা, পুলিশ কি পারতো না আমার ছেলেটাকে আমার কাছে বুঝে দিতে? আমি তো আমার ছেলে চেয়েও না, অন্তত দেখতে পেতাম, আমি আমার ছেলে চেয়েও দেখতে পাই নাই। আমাদের প্রিয় শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যেদিন ঢাকার কেন্দ্রীয় কারাগারে ফাঁসিতে ঝোলানো হচ্ছিল, সেই দিন তার পরিবারের লোকেরা রাত্রে তার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাকে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু তাকে আর কি সান্ত্বনা দেবে? মাওলানা নিজামী তার পরিবারকে সান্ত্বনা দিয়ে বলেছিল, দেখো আমার বাবা বাবার মৃত্যুর সময় ঠিক করে রেখেছে, আমার সময় যদি আজ ফুরিয়ে যেতে থাকে, আমি বাইরে থাকলে আমি মৃত্যুবরণ করতাম, ভেতরে থাকলে আমি মৃত্যুবরণ করবো, তোমার আফসোস করার কিছু নেই। শুধু চাওয়ার এইটুকু যে শহীদদের জন্য আল্লাহ যে মর্যাদা রেখেছেন, আমার ভাগ্যে সেই মর্যাদা পাবে। আমি নাজমুল সজলদের মা, স্ত্রী, সন্তান, ভাই যারা এসেছেন তাদেরকে এই সান্ত্বনাই আমি দেব যে আপনি আপনার রবের উপর ঈমান রাখুন এবং বিশ্বাস করুন যে আল্লাহর এটাই ছিল নির্দিষ্ট দিন। ঈদের দিনের মতো 5ই আগস্ট দুপুরের পর থেকে ঢাকা সহ রাস্তায় রাস্তায় মানুষ ঈদের আনন্দ করেছে, মিষ্টি বিতরণ করেছে, কেঁদেছে, চোখের পানি ফেলেছে, নিজেরা মুখে কোলাকুলি করেছে। আর শহীদ আহতদের মায়েরা বাপেরা বাসায় বসে ছেলে আর স্বামীর জন্য কান্নাকাটি করেছে, ঘরের মধ্যে শোকের মাতম চলেছে, রাস্তায় চলেছে ঈদের আনন্দ। কি হয়েছে না? ওই শহীদরা আমাদেরকে রক্ত দিয়ে ঋণী করে রেখেছে, এই ঋণ আমাদের শোধ করতে হবে। লাশ কেন পড়ালো, লাশ কেন পেলাম না,
50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। মৃতদেহকে কেন ক্ষতবিক্ষত করলো, মগজ কেন বের হয়ে গেল, এর জবাব আমরা আপনাদের দিতে পারবো না। কিন্তু এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য ওরা যে স্বপ্ন দেখেছিল একটি নতুন বাংলাদেশ, সুখী, সমৃদ্ধ, নিরাপদ, দুর্নীতি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, পুলিশ এসে বিনা মিথ্যা মামলায় ধরবে না, ছেলে মেয়ে লেখাপড়া করে একটা চাকরি পাবে, তাদেরকে অন্যায় ভাবে ডিপ্রাইভ করা হবে না। চোর, দুর্নীতিবাজ, টাউট, টাকা পাচারকারী, সন্ত্রাসী, দলবাজ, এই ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত একটা সুন্দর বাংলাদেশের লোকেরা একটু নিরাপদে যার যার বাসায় ঘুমাবে আর পেট পুরে দুটো খাবে। এই বাংলাদেশের স্বপ্নে শহীদরা দেখতে চেয়েছে। এই রাষ্ট্র গঠনের জন্য আমরা এই ছাত্র জনতার, হাজার হাজার ছাত্র জনতার এই রক্ত তারা যেভাবে দিয়েছে, প্রয়োজনে আমরা আবার শক্ত হয়ে দাঁড়াবো। আওয়ামী ঠিক কালো যুগ এদেশে আর আসতে দেব না।